১-১১ সময় দেশ থেকে চলে যাবার পর জনাব তারেক রহমান এই পুরো সময়টাতে কোনো মিডিয়ার সাথে কথা বলেননি, ইন্টারভিউ দেননি। দীর্ঘ ১৭ বছর পর তিনি একটা ইন্টারভিউ দিলেন বিবিসি বাংলাকে। এটার প্রথম অংশটা আজ পাবলিশড হয়েছে, আগামীকাল পরের অংশটা পাবলিশড হবে। আমার মানে এই ইন্টারভিউটা নিয়ে দুটো কিস্তি নিয়ে দুটো অ্যানালিসিস আমি আমার মতো করে করার চেষ্টা করব। সেটার জন্য আজকে এই ভিডিওটা প্রথমটা নিয়ে। আর তার আগে কয়েকটা কথা একটু বলে রাখা দরকার। আমরা যারা এই দেশে থাকি, এই দেশে থাকবো সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে চলে যাইনি, এই পচা দেশ অনেকের কাছে যেটা, এই পচা দেশে থেকে যাওয়ার কথা চিন্তা করছি, সেই দেশের ভবিষ্যতের সাথে জনাব তারেক রহমান খুব সিরিয়াসলি জড়িয়ে গেছেন। সুতরাং তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমাদের পছন্দ হোক বা না হোক, এবং আমরা চাই তার একটা গঠনমূলক আলোচনা বা সমালোচনা চলুক। আমি শেখ হাসিনার সময় একটা কথা রিপিটেডলি বলতাম যে ঘটনাচক্রে বাংলাদেশের ইতিহাসের সাথে, বাংলাদেশের ভবিষ্যতের সাথে বিএনপি জড়িয়ে গেছে। কারণ শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার বা সেই চাপ তৈরি করার শক্তি বিএনপির আছে। অনেকে বলবেন বিএনপি পারে নেই, বিএনপি। আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে। আমি শেখ হাসিনা পতনের পর একটা ভিডিও করেছিলাম, আমি ভিডিওটা সম্ভবত আবারও আপনাদের সামনে আপলোড করব, যে কীভাবে আসলে শেখ হাসিনা পতনের সাথে বিএনপি খুব সিরিয়াসলি জড়িত ছিল। আমি জুলাই আগস্টের কথা বলছি না। এবং আমি প্রায় বলি যে বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যায় না শুধুমাত্র বিএনপির কারণে, কারণ কম্বোডিয়াতে এরকম চ্যালেঞ্জ দেওয়ার মতো আর বিরোধী দল ছিল না। সো হুন সেন পুরো সময় শেষ করে আরামে তার ছেলের হাতে ক্ষমতা দিতে পেরেছেন। তো বিএনপির হাতে সেই দায়িত্ব ছিল, এমনকি ভবিষ্যতে এখন একটা ফেয়ার নির্বাচন যদি হয়, আমার হিসেবে অন্তত 2 টার্ম বিএনপি ক্ষমতায় থাকবে। দ্বিতীয়বার হতে পারে, তার সিটের সংখ্যা কমে যাবে। অবশ্য অনেকে মনে করছেন এবারই জামাত ক্ষমতায় চলে আসবে। যাই হোক, আমি আসলে এই ধরনের ন্যারেটিভে মোটেও বিশ্বাসী নই। তো যে দলটা 2 টার্ম ক্ষমতায় থাকবে বলছি আমরা, এটা আমার হিসাবের কথা বলছি, আর অন্তত আপনারা যদি নাও মানেন অন্তত 5 বছর তো ক্ষমতায় থাকবে। অত্যন্ত ক্রুশিয়াল টাইম শেখ হাসিনার পরের। সেখানে তারেক রহমান বাংলাদেশের ডিফ্যাক্টো সরকারের ডিফ্যাক্টো লিডার এবং বিএনপিরও ডিফ্যাক্টো লিডার অনেক দিন থেকে। সো তাকে আমাদের আসলে অবজার্ভ করতে হবে। আমরা যেই দল করি না, কারণ বিএনপিও যারা করেন না তারাও, আমি বিএনপি করি না, কিন্তু আমি তাকে ক্রিটিক্যালি দেখার চেষ্টা করি। এবং বিএনপির প্রতি আমার এক ধরনের অনেকের মনে হবে যে প্রশ্রয় আছে, আমি সেটা নিয়ে আলাদা কথাবার্তা বলবো। কিন্তু বিএনপির একটা সেন্ট্রিস্ট ফোর্স, এটা ইনফ্যাক্ট আমি নিজে একজন সেন্ট্রিস্ট মানুষ, মধ্যপন্থী মানুষ। সেই কারণে একটা আইডেন্টিটি পলিটিক্স করা রাজনীতির বিরুদ্ধে আমি যেহেতু আছি, সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে। যাই হোক, আমি বিস্তারিত এটা নিয়ে কথা বলবো। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে যেহেতু জনাব তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাকে আমরা আসলে তার বক্তব্যকে, তার কর্মসূচিকে আমরা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করব। তিনি গত বেশ কিছুদিন থেকে খুব নিয়মিতভাবে আমাদের সামনে আসছেন এবং খুবই ম্যাচিওর্ড আচরণ তিনি করেছেন। কিন্তু ডিফারেন্স হচ্ছে সেগুলো ইন্টারভিউ ছিল না, তাকে পাল্টা প্রশ্নের সুযোগ ছিল না। তিনি তার মতো করে বক্তব্য দিয়ে গেছেন। এবার একটা ইন্টারভিউ দিয়েছেন। তো সেখানে কেমন করলেন তিনি, বা তার এই জায়গায় বক্তব্যটাকে আমরা কীভাবে দেখব, আমি আপনাদেরকে অনুরোধ করব ইন্টারভিউটা দেখার জন্য। প্রায় আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে দেখা উচিত। আমি কমিউনিকেশন যারা বুঝি তারা জানি যে পড়লে যতটুকু হয়, শুনলে তার চেয়ে বেশি হয়, তাও স্টিল ইটস লেস দ্যান হাফ। পুরো কমিউনিকেশন পেতে হলে একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, তার সাথে তার ভয়েসের ইনফ্লেকশন, অ্যাটিটিউড সব তো লাগবেই। সো একটু দেখবেন, তাহলে আমার মনে হয় জনাব তারেক রহমানকে বোঝা যাবে ভালোভাবে। আমরা একটু দেখি মানে উনি কী প্রশ্নে যাবার কী ধরনের অ্যাপ্রোচ নিয়েছেন। দীর্ঘ সাক্ষাৎকার, আরও একটা কিস্তি আছে। সো আমি এই জায়গার কয়েকটা জিনিস একটু বলি। তাকে ইন্টারভিউতে কেন আসেননি সেই আলাপ যখন করছেন, তিনি খুব চমৎকারভাবে আওয়ামী লীগের সেন্সরশিপকে দায়ী করেছেন। ওনার বক্তব্য দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল, সত্যিই তাই ছিল। তিনি তারপরও চেষ্টা করেছেন, বিভিন্ন ফর্মে এসেছেন। উনি ফিরে আসবেন কি না, খুবই আলোচিত একটা শব্দ, খুবই আলোচিত একটা ইস্যু আমি বলবো। আমি নিজেও এই প্রশ্ন বহু জায়গায় শুনি যে আমার কি মনে হয়। আমিও আসলে কোনো তথ্য, বিএনপির পরিচিত মানুষজন আছে, টকশোতে দেখা হয়, আমি দেখেছি তারাও আসলে ঠিক জানেন না। কিন্তু তিনি নির্বাচনের আগে আসবেন এবং তিনি নির্বাচনে পার্টিসিপেট করবেন, এটা নিশ্চিত করছেন। আমি ধারণা করি, আবারও বলছি, এটা একেবারে আমার নিজস্ব ধারণা, তিনি হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে আসবেন। ফলে যেটা হলো যে তিনি যে আসবেন, সেটাকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা জনগণের মধ্যে তৈরি হবে, সেটাকে দিয়েই তিনি এই নির্বাচনটা যদি
অ্যাড্রেস করা যায়, আমার মনে হয় সেটা একটা ভালো সিদ্ধান্ত। যদিও উনি ফিরে মানে দেশে না আসাজনিত কারণেও সমস্যাও হচ্ছে, তো এটা আসলে ওজন দেওয়ার ব্যাপার, এটা উনি ভালো বুঝবেন। কিন্তু উনি আসছেন এবং উনি নির্বাচন করছেন। প্রধানমন্ত্রী হবেন কি না এরকম সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলছেন তার দল সিদ্ধান্ত নেবে। স্মার্ট অ্যান্সার, কারণ হলো উনি আসলে বলতে পারেন না টেকনিক্যালি দলের মধ্যে এটা কিভাবে হবে সেটা সেভাবে ডিসাইডেড হবে। খুব চমৎকার একটা প্রশ্ন আছে, সেটা হলো নিজেকে মাস্টার মাইন্ড দাবি করেন কিনা, কারণ তার দলের কেউ কেউ বলেছেন এটা সত্য। উনি খুব হেসেই কথাটা উড়িয়ে দিয়েছেন, কিন্তু এর জবাবটা আমি আপনাদেরকে শুনতে বলবো, যে একটা অসাধারণ জবাব ছিল। তিনি পুরো দীর্ঘ সময়ের লড়াইয়ের কথা, এটা বিএনপিকে বলতে হবে। আসলে বাংলাদেশে শেখ হাসিনার পতন জুলাই অগাস্টে হয়নি, জুলাই অগাস্টে শেষ মানে বারুদ যে জমছিল এটা ওভার দ্য ইয়ার্স, জুলাই অগাস্টে সেখানে আগুন জ্বালানো হলো, সেখানেও বিএনপি ছিল, অন্যান্য রাজনৈতিক দল জামায়াত ছিল, জনগণ ছিল। তিনি প্রত্যেকে ধরে 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 কথা বলছেন, কিভাবে কে কীভাবে রোল প্লে করেছে, সাংবাদিক, সাধারণ মানুষ, সবাই। এবং তিনি সর্বশেষে যেটা বলেছেন, গণতন্ত্রকামী মানুষই হচ্ছে এটার মাস্টার মাইন্ড। আসলে আমরা গণতন্ত্রই চেয়েছিলাম। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আমাদের গণতন্ত্র হত্যা করেছেন, নির্বাচন ধ্বংস করেছেন, উনি স্বৈরাচারী হয়ে উঠেছেন, উনি মাফিয়া হয়ে গেছেন। সো ওটাই মাস্টার মাইন্ড। খুবই ভালো জবাব তিনি দিয়েছেন। দ্রুত নির্বাচন তিনি কেন চেয়েছেন সেটারও আলাপ আছে, এবং এখানে খুব চমৎকারভাবে পরিমিতিবোধ দেখিয়েছেন। আমি মানে সত্যিকার অর্থেই প্রশংসা করি। এই কাজটা বিএনপিকে করতে হবে। বিএনপি যাতে মানে অনাবশ্যক কোনো মানে প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি না হয় সেটাকে চেক দিতে হবে। তিনি বলছেন যে তারা এই কারণে নির্বাচন চেয়েছেন আগে, যত দ্রুত হয়, কারণ শেখ হাসিনার উনি ব্যাখ্যা দিয়েছেন শেখ হাসিনা কী কী ক্ষতি করেছেন। উনি বলছেন যে নির্বাচন হলেই সব সমস্যার রাতারাতি সমাধান হয়ে যাবে না। দ্যাটস ব্রিলিয়ান্ট। আমি নিজে কথাটা বহুবার বলার চেষ্টা করেছি, কেউ কেউ বলেন যে সব হয়ে যাবে, কিনা উত্তর হচ্ছে না। কিন্তু উনি বলছেন নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তখন এই সংকটগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। এবং আমি মনে করি, আমি আবারও বলছি, আমি আশা করব বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে জনাব তারেক রহমানের পক্ষ থেকে জনগণকে অতি উচ্চাসা করে হতাশ হওয়া থেকে ঠেকান। বিএনপি মাঝারি মানের ভালো করলেও দেখা যাবে, বা বেশ ভালো করলেও যদি প্রত্যাশা তার চাইতে অনেক বেশি হয়, আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় এটা দেখেছি। সো উনি এর মধ্যে একটা ইঙ্গিত রেখেছেন। আমি চাইবো জনাব তারেক রহমান এই ব্যাপারগুলো আরও ক্ল্যারিফাই করবেন, যে কেন তার পক্ষে চাইলেও অনেক বেশি ভালো কিছু করে ফেলা যাবে না। শেখ হাসিনা যেভাবে সব ধ্বংস করে গেছে, সেখান থেকে কিভাবে ধীরে ধীরে ধাপে ধাপে এবং উনি কতটুকু উন্নতি দেখাতে পারবেন, একটা প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন তৈরি করা জরুরি হবে, নাহলে কিন্তু মানুষ হতাশ হয়ে যাবে। জোটের ব্যাপারে কথাবার্তা হয়েছে এবং জামাত সম্পর্কে আলাপ আছে, আমি এটা শেষে বলবো। খুবই জামাতের ৭১ নিয়ে তিনি জবাব দিয়েছেন। এমপি নমিনেশন নিয়ে তিনি একটা কথা বলেছেন, যেটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করিনি, এটা একটু বলতে চাই। তিনি বলছেন এমপি নমিনেশনের ক্ষেত্রে একটা কথা খুব সুন্দরভাবে বলেছেন, যে দলের শুধু না, উনি জনগণের মতামতও দেখতে চাইবেন, কারণ এটা দলের কোনো পদ না, উইচ ইজ ভেরি রাইট। একটা দলের, তার দলের যিনি জেলার সভাপতি হবেন, সাধারণ সম্পাদক হবেন, তার ক্ষেত্রে তার দলের লোকজনের ভোট বা মানসিকতা দিয়েই হবে। কিন্তু উনি বলছেন এমপি তো দলের না। ব্রিলিয়ান্ট চিন্তা। তাকে তো জনগণের প্রতিনিধি হতে হবে, সো উনি জনগণের চাওয়াটাকে প্রাধান্য দেবেন। কিন্তু একটা জায়গায় তিনি বলছেন, আমি চাই ভবিষ্যতে এই জায়গাগুলো তার দিক থেকে পাল্টে যাবে। তিনি বলছেন যারা এলাকার সাথে সম্পৃক্ত আছে, যারা এলাকার মানুষের সাথে যোগাযোগ আছে, সমস্যা সম্পর্কে জানে এবং সমস্যা সমাধানে সক্ষম, এই জায়গাটা আমি দীর্ঘদিন থেকে কন্টেস্ট করছি। আমি বেশ কয়েকবার কলাম লিখেছি একাধিক পত্রিকায়, প্রথম আলো সহ, যে এমপিদেরকে আসলে এই লোকাল সমস্যা খোঁজা এবং সেটার সমাধান থেকে বের করে আনতে হবে। আদারওয়াইজ আমরা কোনোদিন এমপি পাবো না, পার্লামেন্টারিয়ান পাবো না। যে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, আইন সংশোধন করবে, রাষ্ট্রের পলিসি নির্ধারণ করবে, তাকে আমরা এগুলোতে রাখতে পারি না। তিনি বলেছেন এবারকার মতো, কিন্তু আমি আশা করি জনাব তারেক রহমান ভবিষ্যতে এটা মাথায় রাখবেন, স্থানীয় সমস্যা, স্থানীয় সমাধান যা যা আছে সব স্থানীয় সরকার করবে এবং ওটাকে এম্পাওয়ার করতে হবে। আমাদের মতো একটা একদম ইউনিটারি স্টেটে লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হতে হবে, কিন্তু এমপিদেরকে ওই জায়গায় রাখা যাবে না। এমপিরা আস্তে আস্তে জনগণকেও সচেতন করে তুলতে হবে এবং বিএনপি রাজনৈতিক দলগুলোই এই সচেতনতা তৈরি করতে হবে এবং তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এখান থেকে সরিয়ে আনা। একটা এমপিকে যদি সব সময় একজন মানুষের সমস্যা অ্যাড্রেস করতে হয়, তার পক্ষে এমপি হওয়া সম্ভব না। আইন প্রণয়নের জন্য কী পরিমাণ পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয়, সেই মানুষকে দিয়ে হাসতে হবে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশে আইন প্রণয়ন করার মতো এমপি ইতিহাসে হাতে আমরা গুনতে পারবো। সুতরাং এই জায়গা থেকে সরিয়ে আনার চেষ্টা করতে হবে। তিনি আস্তে আস্তে এই মেসেজগুলো দেবেন বলে আমি ধারণা করি, আমি আশা করি।
বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলেছেন, তিনি এমনকি যদি সুস্থ থাকে নির্বাচনে অংশ নিতে পারেন বলে ইঙ্গিত আছে। পরিবারতন্ত্র নিয়ে আলাপ আছে, এটার জবাবটাও তিনি দিয়েছেন। কিন্তু যেটা হয় আসলে এই ব্যাপারটা আছে বাংলাদেশ এবং তার জায়গা থেকে এটা স্বীকার করা কঠিন, যদিও এটা খুবই সঠিক। তিনি যেটা বলেছেন, তিনি পরিবারের মানুষ, উনি দুজন, এই দেশের দুজন সরকার প্রধান, একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রীর সন্তান, কিন্তু তাকেও খুবই টাফ লাইফের মধ্যে দিয়ে যেতে হয়েছে, রাজনীতিবিদ আসলে হয়ে উঠতে হয়েছে। একই কথা প্রযোজ্য আমি মনে করি, মায়ের কথা বলেননি, ওনার মাও তাই। ওনার মা রাজপথ থেকে, রাস্তা থেকে ফাইট করে করে এরশাদের বিরুদ্ধে নেতা হয়ে উঠেছেন। ঠিক একইভাবে জনাব তারেক রহমানও তাই। তিনি নির্যাতনে, তিনি তার শারীরিক নির্যাতনের কথা উল্লেখ করেছেন, ফিজিক্যালি টর্চার হওয়া থেকে শুরু করে এত বছর এক্সাইলে আছেন, এবং এর মধ্যে থেকে যেভাবে তিনি গ্রাসরুটের সাথে কানেক্টেড থেকেছেন। এবং আমি এই ক্রেডিট জনাব তারেক রহমানকে দেই যে বিএনপিকে সম্পূর্ণ দল হিসাবে সুগঠিত করার জন্য তার রোল আছে, নাহলে শেখ হাসিনা এটা ভেঙে ফেলতে পারতেন। সবাই তো ভাবছিল শেখ হাসিনা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, সবাই ছেড়ে টেড়ে গিয়ে আওয়ামী লীগে যোগ দিতে, সেটা হয়নি। তারপর তার পরিবার আসবে কি না সেটা জনগণ যদি গ্রহণ করে তাহলে আসবে, এই ধরনের মন্তব্য করেছেন। চাঁদাবাজি দখলদারি নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন বেশ খানিকটা সত্য, কিন্তু একটা জায়গায় আমি একটু হতাশ হয়েছি দুর্নীতি প্রশ্নে বা চাঁদাবাজি প্রশ্নে। একটু বলি, তিনি যেটা জানিয়েছেন যে বাস্তবেও কিছু ট্রু দখলদারি ঘটেছে, চাঁদাবাজি ঘটেছে, কিন্তু কিছু দখলদারি উনি এভাবে ব্যাখ্যা করছে, যেটা আমরাও ব্যক্তিগতভাবে জানি, যে কারোটা আওয়ামী আমলে অবৈধভাবে দখল করে নিয়েছে, আওয়ামী লীগ এগুলো করেছে। সো 5 আগস্টের পর সেটা পাল্টা তারা তাদের অধিকার বুঝে নিতে গেছেন, সেটা নিয়ে অভিযোগ এসছে। কিন্তু স্বীকার করেন কিছু চাঁদাবাজি দখলদারি। কিন্তু যে জায়গাটা আমি খানিকটা হতাশ হয়েছি, তাকে যখন চাঁদাবাজি নিয়ে জিজ্ঞেস করা হলো, এই জায়গাটায় তিনি সঠিক জবাব দিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই জবাবটা আরও স্ট্রং হওয়া উচিত ছিল, বেশ স্ট্রং হওয়া উচিত ছিল। তিনি বলছেন রাইটলি এটা, যে আমরা তো বহিষ্কার করতে পারি কিন্তু আমরা পুলিশিং করতে পারি না, সরকার করছে না। তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনারা ক্ষমতায় আসলে কি করবেন, তখন তিনি বলছেন তারা বহিষ্কার হবে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা পদক্ষেপ নেয় তা নেবে। আমি মনে করি এই জায়গায় ভাষা আরও স্ট্রং হওয়ার কথা ছিল, যে উনি এটার প্রতি 0 টলারেন্স দেখাবেন। এই বার্তা দিলে এখনও এটা কাজ করতে পারত। আমি মনে করি বিএনপির একটা এক্সক্লুসিভ সেল থাকা উচিত হবে, তার দলের লোকজন। এক তো সরকারি দুর্নীতি বা এসবের জন্য দুদককে, আমি জানি না পরবর্তী সেগমেন্টে দুর্নীতি নিয়ে আলাপ আছে কিনা, উনি দুদককে নিয়ে ওনার পরিকল্পনা জানানো উচিত, সেটাকে কিভাবে কাজ করতে দিতে চান। আর দলের লোকজন কি করছে না করছে সেটার জন্য রীতিমতো তার দলের সেল থাকা উচিত হবে, যখন তার ক্ষমতায় তারা আসবেন পদক্ষেপ নেওয়ার জন্য। উনি বলেছেন, বলেননি তা না, কিন্তু এটা অনেক স্ট্রং হওয়া উচিত ছিল বলে, আরও অনেক বেশি স্ট্রং হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। অসাধারণ উত্তর দিয়েছেন ডাকসু নিয়ে, চমৎকার। মানে বাংলাদেশে সংস্কৃতি নেই, ডাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে এবং সেটা এক পর্যায়ে বেশ প্রশ্ন তৈরি করেছে, কিন্তু একটা দলের প্রধান হিসাবে তিনি এটাকে খুব বেশি করেনি। তিনি শুরুই করেছেন প্রথম তাদেরকে অভিনন্দন জানিয়ে, ভবিষ্যতে যারা জিতবে তাদেরকে অভিনন্দন জানিয়ে, তারপর হ্যাঁ অনিয়মের কথাও তুলেছেন এবং এই ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। মানে আমি ডাকসুর ব্যাপারে তার যে মন্তব্য আছে, আমি প্রত্যেককে একটু মন দিয়ে শুনতে বলবো। বাংলাদেশের ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি যদি চালু হয়, তার দিক থেকে হয়ে গেছে, আমরা দেখছি, এটা অন্য দিক থেকেও যদি হয়, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ, সুন্দর গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা দেখতেই পারি। আওয়ামী লীগ প্রশ্নে মানে অনেকে একটা আলাপ করে, আমি প্রায় বলতাম এই কথা, মানে বিচার চাই নির্বাচনের আগে। আমি তখন জিজ্ঞেস করতাম, আচ্ছা মানে এনসিপি খুব বলতো, জামাত বলতো, আমি তাদেরকে টকশোতে জিজ্ঞেস করতাম আপনাদের কেন মনে হয় বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিচার করবে না? বিএনপি কি আপনাদের চেয়ে কম টর্চার্ড হয়েছে? বিএনপি অকল্পনীয় রকম টর্চার্ড হয়েছে। মজার ব্যাপার, জনাব তারেক রহমান খুব বিস্তারিতভাবে তার উপর, তার পরিবার তো বটে, সারা দেশের মানুষের এবং দীর্ঘ সময়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই শেখ হাসিনার অত্যাচার নির্যাতনকে জুলাইয়ে এনে ঠেকাচ্ছি না। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে এই পুরো সময়কালে, গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আরবিট্রারি ডিটেনশন, মানে জেলগণনা করে ধরে নিয়ে আসা, কাস্টোডিয়াল টর্চার, নির্যাতন, এগুলো সব হয়েছে এবং সবগুলোকে টেনে আনছেন। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তার অভিব্যক্তি বোঝার জন্য, উনি এই সিদ্ধান্তে কতটা অটল, তার অভিব্যক্তি, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা যাবে, তার ভাষা বলার ধরনে বোঝা যাবে। সুতরাং বহুজন যে মিথ্যে ফালতু কথা বলছে, বরং আমরা অন্যদেরকে আওয়ামী লীগের সাথে আঁতাত করতে দেখছি, জামাতকে দেখছি বহু জায়গায়। খুবই এটা বলার সাথে তিনি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা যোগ করেছেন, যেটা আমরাও অনেকবার বলেছি, সেটা একটা প্রতিশোধ না, একটা সমাজের ন্যায়, এটা আইনের ব্যাপার, এটা ন্যায়ের ব্যাপার।
ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার করার জন্য। সোসাইটিতে জাস্টিস না থাকলে সোসাইটি টিকে থাকে না। সো এটা উনি যোগ করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধর প্রশ্নে তিনি এটা আদালতের এখতিয়ার বলে বলছেন এবং এটা তিনি মনে করেন যে একটা ব্যক্তি যদি কখনো এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে তার যেমন বিচার হতে পারে, সংগঠন হিসাবে যদি আওয়ামী লীগ থাকে তারও হতে পারে। এটাও খুবই ভালো জবাব হয়েছে। ইন্টারেস্টিং যেটা জামায়াত সম্পর্কে বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে এই 17 বছরে যারা গুমথুম করেছে তাকে, মানে এই যে জবাব যে আওয়ামী লীগের হচ্ছে, তো 71-এর অপরাধের জন্য কী হবে? জনাব তারেক রহমান বলছেন বিগত 17 বছর গুম খুন যারা করেছে এর যেরকম জবাব তাদেরকেই দিতে হবে, ঠিক একইভাবে 71-এ কোনো রাজনৈতিক দল যদি কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আমি দিতে পারবো না। জামায়াতকেও এই জায়গায় যাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনার দলের অনেকে এখন 71-এর ভূমিকাকে নিয়ে প্রশ্ন করছে এবং তিনি সেটা ওন করছেন, সুতরাং জামায়াতকে তিনি ছাড় দিচ্ছেন এটা মনে করেন এবং জামায়াতের জোট নিয়ে কথা আসছে, হ্যাঁ জামায়াত জোট করতে পারে, তিনি সেটাও বলেছেন। এই হচ্ছে মোটামুটি এখানকার সিগনিফিক্যান্ট জায়গাগুলো। দু একটা জিনিস একটু যোগ করতে চাই। আমি মনে করি সামনাসামনি ইন্টারভিউটা হলে ভালো হতো। মানে বিবিসি বাংলার আমি যতদূর জানি যারা বসেছিলেন তারা কি লন্ডনেই ছিলেন কিনা জানি না, যদি লন্ডনে থেকে থাকেন তারা তার বাসায় গিয়ে অথবা জনাব তারেক রহমানকে ইনভাইট করে যদি স্টুডিওতে আনা হতো, আমি মনে করি বেটার হতো, তার আই কন্ট্যাক্ট বেটার হতো। কারণ তিনি অনলাইনে ছিলেন এবং ওই অনলাইনে থাকার ক্ষেত্রে দেখেছি যে অনেক সময় তার আই কন্ট্যাক্ট খুব ভালো হচ্ছে না। এটা একটা প্রবলেম বলে মনে হতে পারে। সামনাসামনি হলেই বেস্ট হতো। তো এই একটা খামতি খানিকটা চোখে পড়েছে। আর যা যা বললাম সোফার ইটস এ গুড, কিন্তু যে কেউ বলতেই পারেন এবং এটা আমি দ্বিমত করি না, সেটা হচ্ছে আমি যেটাকে যেভাবে দেখছি সেটা আপনাদেরও ভিন্ন মনে হতে পারে, কিন্তু আমি চাই জনাব তারেক রহমানের বক্তব্য নিয়ে কনস্ট্রাকটিভ আলোচনা হোক। উনি কেউ বলতেই পারেন যে উনি হ্যাঁ ঠিক আছে সুন্দর সুন্দর কথা বলেছেন, ধরে নিলাম উনি প্রস্তুত ছিলেন, তো এগুলো পরে হবে কিনা, হ্যাঁ এই প্রশ্ন করতে পারে, এই প্রশ্নও করুন, বা এইখানকার মধ্যে আর কি আসতে পারে, কি চাই। আমি চাই জনাব তারেক রহমানের উপরে এই চাপ আমরা জারি রাখবো, কারণ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা প্রায় নিশ্চিত, উনি সুস্থ যদি থাকেন, বেঁচে যদি থাকেন। তাই যদি হয়ে থাকে তার উপরে চাপটা রাখি আমরা, এবং কনস্ট্রাকটিভলি ফর গডস সেক। ওনাকে নিয়ে বিশ্রী স্লোগান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথাকথিত সাধারণ শিক্ষার্থীরা, ওরা কারা আমরা জানি, দিয়েছে, সেগুলোর দরকার নেই। সেটার বাইরে এসে এই সমালোচনাগুলো জারি রাখা। বাংলাদেশের ভবিষ্যৎ, আমি আবারও বলছি, এই ভদ্রলোক কীভাবে বাংলাদেশকে লিড করেন, কীভাবে বাংলাদেশকে চালান, তার উপরে নির্ভর করবে। সুতরাং তাকে কীভাবে আমি অনেক একটা মেজর ট্রান্সফরমেশন দেখছি, আরও কীভাবে ওনাকে আরও সঠিক পথে রাখা যায়, আমাদের বুদ্ধি পরামর্শ এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা সেটা করব। দ্বিতীয় পর্যায়ে আসলে, দ্বিতীয় পর্ব আগামীকালই আসবে, আমি আগামীকাল সেটা নিয়েও কথা বলব।